মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা, বর্ষিয়ান সাবেক এমপি, বীর মুক্তিযোদ্ধা, বর্ষিয়ান রাজনীতিবিদ মেজর বসু আখতারুজ্জামান ভাই। আখতার ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। আখতার ভাই, আমরা আসলে যে বিষয়গুলো নিয়ে কথা বলতে যাচ্ছি, বাংলাদেশের রাজনীতি নিয়ে দেশ এবং দেশের বাইরে নানান ধরনের কথা চলছে। বিশেষ করে শেখ হাসিনা ফাঁসি রায়ের পর আমরা বিশেষ করে ইন্টারন্যাশনাল মিডিয়াগুলা আমরা দেখতে পাচ্ছি নানান ভাবে স্টোরি করছে, নানান ভাবে কথা বলছে। বিচার যে প্রক্রিয়াটা নিয়ে কিন্তু অনেকেই কথা বলছেন। এই বিষয়ে কি বলবেন? ধন্যবাদ আপনাকে রূপক বাবু। আসসালামু আলাইকুম। আপনার মাধ্যমে আপনার দর্শক শ্রোতাদেরকে আমার সালাম। আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন, সবচেয়ে বড় কথা নিরাপদে থাকার চেষ্টা করবেন। দেখেন, বিচার ব্যবস্থাটা নিয়ে আমি আমার বক্তব্য গতকাল থেকে স্পষ্ট করে দিয়েছি এবং আগেও বলেছিলাম বিচারে কি হতে পারে, এবং মৃত্যুদণ্ড হইলে উদার বিশ্ব এটা সহজে মেনে নেবে না। তারই প্রমাণ আসলে জাতিসংঘ বলে দিয়েছে যে মৃত্যুদণ্ডটা তাদের কাছে গ্রহণযোগ্য হয় নাই। আর আপনি যে শিরোনামটা করেছেন শেখ হাসিনার ফাঁসি রায়, এটা ঠিক আছে, কিন্তু স্বাধীনতা বিরোধী কি প্রতিশোধ? কোনো অবস্থাতেই না। স্বাধীনতা বিরোধীদের প্রতিশোধ নেওয়ার মতো সক্ষমতা বাংলাদেশের জনগণের বিরুদ্ধে, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে সক্ষমতা তাদের এখনো অর্জন হয় না। ইনশাল্লাহ আগামীতেও কোনোদিন অর্জন হবে না। বাংলাদেশের মাটিতে স্বাধীনতা বিরোধীরা স্বাধীনতার পক্ষের কারোর প্রতিশোধ নেওয়ার মতো ক্ষমতা অতীতেও ছিল না, এখনো নাই, আগামীতেও ইনশাল্লাহ থাকবে না। শেখ হাসিনার ফাঁসি হয়েছে, শেখ হাসিনা জনগণের প্রত্যাশা পূরণ করতে পারেন নাই। এখানে দুটি জিনিস হয়েছে, সেটা হচ্ছে শেখ হাসিনা যদি 5ই আগস্টে যদি ওনাকে এখান থেকে চলে যাওয়ার সুযোগ না করে দেওয়া হতো, তাহলে জনগণ নিজেরাই তাকে ওদের ফাঁসি বা তার চেয়ে আরো কঠিন বিচার করে ফেলতো। 5ই আগস্টে ওনার জীবনের শেষ দিন হয়ে যেত। এটা ছিল তৎকালীন জনগণের প্রত্যাশা। আমি কালকে স্পষ্ট করে বলেছি, বিচারে যে প্রসিকিউশন হয়েছে, বিচারে যে প্রক্রিয়াটা হয়েছে, এটা অত্যন্ত দুর্বল, গ্রহণযোগ্য নয়। এই প্রসিকিউশনে কোনো অবস্থাতে বিচারে 1-2 বছর জেল হওয়ারও কোনো সুযোগ নাই। কারণ হলো, কাউকে গালি দিলে জেল হয় না, তথ্য নেওয়ার জন্য হেলিকপ্টার দিয়ে ঘুরলে অপরাধ হয় না, রাষ্ট্র তথ্য সংগ্রহ করার জন্য ড্রোন উড়াইলে কোনো অপরাধ হয় না, রাষ্ট্রের কোনো অংশ যদি জনগণের উপরে হত্যা করে, অত্যাচার করে, মারধর করে, তাহলে সেই দায়িত্ব সরকারের প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রীর উপর বর্তায় না। সরকার কালেকটিভলি রেসপন্সিবল টু পার্লামেন্ট, নট টু দ্য কোর্ট, নট টু দ্য পিপল ইভেন। জনগণ কাছে সরকার দায়বদ্ধ সংসদের মাধ্যমে, আর্টিকেল 7 অনুযায়ী, সে জনপ্রতিনিধির মাধ্যমে। কাজে সরকার সিদ্ধান্ত নেয়, ক্যাবিনেট সিদ্ধান্ত, মন্ত্রী পরিষদের সিদ্ধান্ত, সেখানে কোনো ব্যক্তির দায় থাকে না। কাজে এটা নো প্রসিকিউশন। এবং আন্তর্জাতিক অপরাধ আইন 1973 সনেও শেখ হাসিনা রাষ্ট্রপ্রধান হিসাবে, সরকার প্রধান হিসাবে তার উপরে লাগু হতে পারে না। ওখানে কালকে বিচারক কয়েকবারে বলছে যে কি বলে এটাকে, বাংলা যেটা ইংরেজিতে বলছে যে রেস্ট্রোসিটি, অর্থাৎ সহিংসতা, এবং সহিংসতা বন্ধ করতে পারে নাই বলেই শেখ হাসিনা ফাঁসি দিয়েছেন। তো সহিংসতা বন্ধ করতে গেলে তো যারা সহিংস কাজ করতেছে তাদেরকে দমন করতে হইতো। সহিংসতা সরকার করে না, সহিংসতা কোনোদিন কোনো সরকার করে না, সরকারের বিরুদ্ধে সহিংসতা হয়। কাজে আইনে, বিচারে, এই কালকে যে বিচারের নামে যে প্রহসন হয়েছে, এটা কোনোদিনই টিকবে না। কিন্তু বিচারক যে রায়টা দিয়েছে, আমি ব্যক্তিগতভাবে তার কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই, কারণ সে জনগণের প্রত্যাশা পূরণ করেছে। আপনাদের কাছে ভালো লাগতে পারে বা না লাগতে পারে, বাংলাদেশের বৃহত্তর জনগণের কাছে প্রত্যাশা, শেখ হাসিনা 15 বছর দেশ শাসন করে বাংলাদেশের মানুষকে খুশি করতে পারে নাই, বরঞ্চ বাংলাদেশের মানুষকে তার বিরুদ্ধে খেপিয়ে তুলেছিল। যার সুযোগটাই বিপ্লব হয়েছে, যার সুযোগে বিপ্লব হয়েছে, এবং সেই বিপ্লবে যদি তাকে পাওয়া যেত সেদিন, তাহলে ওই দিনে বিচারটা হয়ে যেত। বিপ্লব কোনো আইন মেনে হয় না।
কাজে বিপ্লব হয়েছে, বিপ্লবে যারা পরাজিত হয়েছে তারা তো সবকিছু হারাবে। বিপ্লব একটি যুদ্ধ, যখন জনগণ যুদ্ধ করে তার নাম হয় বিপ্লব। যখন দুইটি পক্ষ যুদ্ধ করে তখন এটাকে বলে যুদ্ধ। এখানে দুইটি পক্ষ ছিল না, একটি পক্ষ ছিল শেখ হাসিনার নেতৃত্বে সরকার, আরেকটি পক্ষ ছিল আপামর জনসাধারণ, ছাত্র এবং বৈষম্য বিরোধী জনতার নামে বাংলাদেশের জনগণ। কাজে সেটা বিপ্লবের সকল চরিত্র, বিপ্লবের সকল ইনগ্রেডিয়েন্টস সেটার মধ্যে ছিল। কিন্তু পরবর্তীতে সেই বিপ্লবের সঙ্গে আমরা অনেকে বিশ্বাসঘাতকতা করেছি, অনেকে বেইমানি করেছি, সেই বিপ্লবটাকে আমরা ধ্বংস করে দিয়েছি। সেটার জন্য আমরা দায়ী, রাজনৈতিক দলের নেতারা দায়ী, এই অন্তর্বর্তী সরকারের A to Z সবাই দায়ী এই বিপ্লবটাকে ধ্বংস করে দেওয়ার জন্য, এই বিপ্লবী চেতনাকে ধ্বংস করে দেওয়ার জন্য। যুদ্ধে যে জয় হয় তার কোনো ভুল থাকে না, এন্ড যার পরাজিত হয় তার কোনো কিছু রক্ষা হয় না। কাজে যে পক্ষ বিজয়ী হয়েছে তাদের কোনো ভয় নাই। ডক্টর ইউনূস সাহেব তার সরকার এবং নিয়ে বিজয়ী হয়ে আছে, ক্ষমতায় আছে, তিনি যা করবেন তাই সঠিক, তাই বৈধ, তাই জনগণ মেনে নেবে। আর প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা হেরে গেছেন, ওনার সবকিছু এখন অপরাধ, উনি যা করবেন তাই অপরাধ। কাজেই এইটা নিয়ে আলোচনা করার দরকার নাই। আর এই বিচারটা দুপে টিকবে না। এই সরকার আগামী 3 মাস আছে, 3 মাসের পরে এই বিচারের চেহারাটা অন্যরকম পাল্টে যাবে। এখানে যেটা হয়েছে সেটা হচ্ছে বিচারের পক্ষে কারা এবং কাদেরকে বিচারের পক্ষে বেশি সোচ্চার করা হয়েছে। আপনারা দেখেন বিচারের কোন পক্ষগুলো বেশি কাজ করেছে। প্রথম আসেন অ্যাটর্নি জেনারেল। অ্যাটর্নি জেনারেল কোন দলের লোক? নিশ্চয় পরিষ্কার হয়ে গেছে তার মনোনয়ন পাওয়ার পরে। তারপরে আসেন চিফ প্রসিকিউটর, তিনি কোন দলের লোক? তিনি তো যে একটা দলের লোক সেটাও প্রচার হয়ে গেছে। সেই দলটি কে? যে দলটিকে শেখ হাসিনা জামাতকে ভাঙ্গার জন্য বের করে নিয়ে আসছিল, যাদের সঙ্গে 2024 সনের নির্বাচনের আগে তাদেরকে নির্বাচনে যাওয়ার জন্য চাপ দেওয়া হয়েছিল, তারা নির্বাচনে যায় নাই বলে তাদের অনুমোদন বা নিবন্ধন দেওয়া হয় নাই। তার মানে এটা জামাত থেকে বেরিয়ে আসা সরকারের মদদের, শেখ হাসিনার মদদের একটি দল। জনাব তাজুল ইসলাম সাহেব হলেন ওইটার চিফ প্রসিকিউটর এবং উনি ওই এবি পার্টির একজন একদম দলীয় সদস্য। কাজেই এখানে তো জামাতের কেউ নাই, কোন জামাত উকিলকে দেখছেন? কোন এখানে তো জামাতের কোন উকিলকে আমরা দেখতে পাইনি। এখানে সকল উকিলরা ছিল আমাদের বিএনপির এবং এই ইয়ার এবি পার্টির। তারা এবি শেখ পার্টি হাসিনার পক্ষের যে উকিল, শেখ হাসিনার পক্ষের যে উকিল সরকার দিয়েছিল, উনি জামাতের, এটা বলা হচ্ছে বিভিন্ন মিডিয়ায়। তাহলে তাহলে জামাত কারণ পক্ষে নিয়েছে? দেখেন এই খেলাটাই বোঝার চেষ্টা করেন। জামাত তাহলে অফিসিয়ালি কার পক্ষ নিয়েছে? শেখ হাসিনার পক্ষে গিয়েছে। অন্য কোনো উকিল সাহস পায় নাই, কিন্তু জামাতের উকিল সাহস পেয়েছে। কেন? এখানে রাজনৈতিক মাঝে যা আছে, এখানে রাজনৈতিক একটা লক্ষ্য আছে। লক্ষ্যটা কি আজকে আমি বলি আপনাদের সামনে, কারো ভালো লাগতে পারে, নাও লাগতে পারে। বিএনপি ইজ নেক্সট টার্গেট, -2 ফর্মুলার নেক্সট টার্গেট হলো বিএনপি। বিএনপিকে অত্যন্ত সুকৌশলে বিএনপিকে এই কলে আনা, এই ধপে ফালানো হয়েছে। নির্বাচন সিদ্ধান্ত অন্তর্বর্তীকালীন সরকার ইউনূস সাহেব নিলেন কার সঙ্গে আলোচনা করে? লন্ডনে গিয়ে তারেক রহমানের সঙ্গে আলোচনা করে। তার মানে উনি বিএনপির পক্ষে, এটাই তো দৃশ্যমান হচ্ছে। এখনো সবাই যে কথাটা বলছে সেটা হচ্ছে বিএনপির স্বার্থে নির্বাচনটা হচ্ছে এবং বিএনপির দাবি অনুযায়ী গণভোট এবং নির্বাচন একই দিনে হচ্ছে। তার মানে সবকিছু কি হচ্ছে? কাকতালি হয়ে যাচ্ছে। এখন আওয়ামী লীগ কাকে বিশ্বাস করবে? জামাতকে না বিএনপিকে?
আব্দুল হামিদের বাড়ি কে ভেঙেছে? 32 নম্বরের বাড়ি কে ভেঙেছে? এটা তো সবাই দেখেছে, ব্যারিস্টার ইশতিয়াকের নেতৃত্বে ওখানে এসে ভাঙছে। কেউ তো দেখান নাই জামাতের বা শিবিরের লোকদের ভাঙছে। কেউ তো বলেন না ডাক্তার আব্দুল হামিদের বাড়িটা ওই শিবির বা জামাতের লোকেরা ভেঙেছে। আওয়ামী লীগের নাম আসছে, সরি বিএনপির নাম আসছে। তাহলে আগামী নির্বাচন যেহেতু বিএনপির চাপে এবং বিএনপির দাবির মুখে হচ্ছে এবং একই সঙ্গে গণভোট হচ্ছে, তাহলে সবাই ধরে নিচ্ছে এই সরকার জামাতের বিপক্ষে এবং বিএনপির পক্ষে। কিন্তু প্রকৃত অবস্থাটা কি? আমাদের নেতা বলেছেন, একজন বড় নেতা, যে 5% ভোট আপনাদের আছে, আপনারা যদি 5% ভোট এখন লাভ দিয়ে মনে করেন 50% উঠে যাবেন, তাহলে এটা তো বিশ্বাসযোগ্য হয় না। কিন্তু আমি উক্ত নেতাকে বিনয়ের সঙ্গে বলতে চাই, স্যার, বাংলাদেশে ভোটের হিসাবটা খুব পরিষ্কার। 30 থেকে 35% উঠানামা করে বিএনপির এবং আওয়ামী লীগের, এবং এটা 40% যায়। যখন 40% যার পক্ষে যায় সেই সরকার গঠন করে, আর যখন 40% নিচে যারা কম পায় তারা বিরোধী দলে থাকে। এটাই গত 40 বছর ধরে বাংলাদেশের রাজনীতিতে হয়ে আসছে। তাহলে এইবার ধরলাম আওয়ামী লীগের ভোট কমে গেছে, তাহলে আওয়ামী লীগ সরকারে ছিল, কমে গিয়ে 40% আসছে বা 30% আসছে। তাহলে 30% ভোট এখনো আওয়ামী লীগের রয়ে গেছে, আর বিএনপির ছিল 35% ভোট। যে ভোটটা 5ই আগস্টের আগে অনেক বেড়েছিল, কিন্তু 5ই আগস্টের পরে 1 থেকে 3 মাসের মধ্যে এটা নেমে চলে আসছে 25,000-এর মধ্যে। বিএনপির এলাকায় বিএনপির পক্ষে এখন সবাই না, প্রতিটি এলাকাতেই বিএনপির প্রার্থীর বিরুদ্ধে, শুধু দলীয় না, কোনো একটি প্রার্থী সম্বন্ধে সুখবর পাওয়া যায় না। ঢাকা যে কটা প্রার্থী দিয়েছেন, একটি প্রার্থীর গা থেকেও গোলাপ জলের গন্ধ আসে না, আসে সিটি কর্পোরেশনের পরিত্যক্ত মালের গন্ধ, দুর্গন্ধ আসে। তাদেরকে কি সাধারণ মানুষ ভোট দিবে? বিএনপির যে মনোনয়ন দেওয়া হয়েছে তার 60% মনোনয়ন হয়েছে, এদেরকে নির্বাচিত করার সুযোগ খুব কম। তাহলে আপনি যদি 30% ভোট পান, তাহলে আওয়ামী লীগেরও কমে 30% হলো, জামাতে নিজের 5% বাইরে 10% হয়েছে, তাহলে এই 10% আসে জামাতের, আর বাকি 30% আওয়ামী লীগ। আব্দুল হামিদের বাড়ি আক্রমণ করার পরে আব্দুল হামিদের লোকেরা ইটনা অষ্টগ্রাম মিটামনে কি ধানের শীষে ভোট দিবে? শেখ হাসিনাকে ফাঁসি দিতে গিয়ে অগ্নি ভূমিকা রেখেছেন অ্যাটর্নি জেনারেল সাহেব এবং চিফ প্রসিকিউটর সাহেব এবং সকল বিএনপি এবং এবি পার্টির লয়াররা। জামাতের কোনো লয়ার যান নাই, এবং জামাতের লয়ার বরঞ্চ উল্টা শেখ হাসিনার পক্ষে গিয়েছেন। তাহলে সারা বাংলাদেশের আওয়ামী লীগের লোকেরা তারা কি বিএনপিকে ভোট দেবে? এখানে বিএনপি যদি কমিটও করে, যে আমি একটু বলেছিল যে আপনাদের মামলা মহৎ উঠায় নিয়ে আসবো, দেখছেন কি চাপে পড়ছিল, কিভাবে সারা বাংলাদেশ থেকে হয়ে আসছিল। কাজেই বিএনপির পক্ষে আওয়ামী লীগের নেতাদের মাপ করা সম্ভব হবে না। অর্থাৎ আওয়ামী লীগ ক্ষমতায় গেলে পরে তাদের বিচার আরো কড়াকড়ি করে করতে হবে, তাদের উপরে অন্যান্যদের চাপ আরো কড়াকড়ি হবে। তাহলে আওয়ামী লীগ কি ইচ্ছা করে তাদের মাথাটা ওই খড়গের নিচে দিয়ে দিবে? তাহলে আওয়ামী লীগ মনে করে এখন এই মুহূর্তে তারা মনে করে আগামীতে তারা যদি জামাতকে ক্ষমতায় আনতে পারে, তাহলে তাদের অবস্থাটা অনেক বেশি নিরাপদ হবে। এবং এই জন্য
আপনি দেখেন গত 4-5 দিনে আওয়ামী লীগের নামে কিভাবে জামাত বিভিন্ন ধরনের বা একটা অদৃশ্য শক্তি কিভাবে আগুনের খেলা খেলেছে, এবং আজকে দেখেন আগুনটা ফুট করে নেমে গেছে। শেখ হাসিনা ফাঁসি হয়ে গেল গা, এখন আর কোনো প্রতিক্রিয়া নাই, এখন আর আগুনে খেলা নাই। একদিন বলা হয়েছে শাটডাউন, টোটাল শাটডাউন, এই সেই, এখন নাই। তাহলে বুঝতে পারছেন যেটা আমরা বলে আসতেছি, যে একটা উদ্দেশ্য শক্তি আওয়ামী লীগকে সামনে আনার জন্য, প্রাসঙ্গিক করার জন্য তাদেরকে এরকম একটা ব্যবস্থা করা হয়েছে। কাজেই এখানে আওয়ামী লীগের জন্য সামনে বিকল্প হলো জামাতকে ভোট দেওয়া। তাহলে 30% জামাতের ভোট যদি, সরি, আওয়ামী লীগের ভোট যদি জামাতে চলে যায়, তাহলে 40% হয়ে গেল। এই অঙ্কটা একটু বোঝার চেষ্টা করেন স্যার, আপনারা রাজনীতি করেন, রাজনীতি দক্ষতা আছে। আপনি প্রার্থীগুলো আমি নাম ধরে বললাম না, কিন্তু আপনি বলে দেখেন, আপনি বিভিন্ন জায়গায় বিশ্লেষণ করে দেখেন। আপনারা যদি স্টাডি না করেন, আর যদি কতটা ফটকা পোলাপানকে ঢাকা শহরে পাঠাইয়া দিয়া, চাঁদাবাজ পোলাপান পাঠাইয়া দিয়া কি সার্ভে করেন, এইটা করেন সেটা করেন, ওরা প্রার্থীর তালিকা দেন, আরে সেই প্রার্থী পাশ করে ফেলবে, আপনার পাশ করে নিয়ে চলে যাবেন আপনারা। হ্যাঁ, এতই মজা? হ্যাঁ, সারা ঢাকা শহরে শ্রেষ্ঠ চাঁদাবাজ যারা, তাদেরকে সবাই চিনে, তাদেরকে আমরা নমিনেশন দিয়ে বসে রয়েছেন, আর ঢাকায় জনগণ তাদেরকে ভোট দিয়ে দিবে? ঢাকায় তো জামাত বা এনসিবির প্রার্থীরা যদি দাঁড়ায়, এনসিবির প্রার্থীরা অনেকগুলো আসনে জয়লাভ করবে ঢাকা শহরে, কারণ তরুণ প্রজন্মের ভোট সবচেয়ে বেশি ঢাকা শহরে, এবং তারা ঐক্যবদ্ধ, তারা কোনো অবস্থাতে বিএনপিকে ভোট দিবে না। ঢাকা শহরে নতুন প্রজন্মের সঙ্গে আপনি কথা বলে দেখেন, তরুণদের সঙ্গে কথা বলে দেখেন, বিশ্ববিদ্যালয় কলেজে পড়ুয়া ছেলে মেয়েদের সঙ্গে কথা বলে দেখেন, তারা একটা ভোটও ধানের শীষে দিবে না। আপনি ভুলে যান না, ঢাকা শহরের, ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারেক রহমান সাহেবের বিরুদ্ধে অকথ্য ভাষায় স্লোগান হয়েছে, ভুলে যান না এগুলা। সেখানে আপনি প্রার্থী দিয়েছেন, একটাও শিক্ষিত লোককে দেন নাই, একটিও সমাজের কাছে গ্রহণযোগ্য কোন ব্যক্তিকে দেন নাই, ডিগ্রিধারী কোন ব্যক্তিকে দেন নাই, কোন কলেজ, ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয় বা বড় চাকরি, ব্যাংকার কাউকে দেন নাই। তার প্রতিফলন কি হবে না? এইখানে আপনি নির্বাচনটা করতে দিবে, জামাতে চাপ সৃষ্টি করে করে দিবে, সেখানে জামাত খুব ধীর স্থিরে পরিকল্পনা আগাচ্ছে। জামাতের কোনো প্রার্থীর বিরুদ্ধে আপনি কোনো ঢালাও অভিযোগ আনতে পারবেন না, তারা চাঁদাবাজ না। প্রশাসন দেখেন আছে কি হয়েছে, আজকে ওসি এবং টিওনরা বিএনপির লোকদের কথা শুনে না, কারণ ওসি এবং টিওনো বা পুলিশরা বিএনপির আকাম কুকাম কে বাধা দিতে গেলে তাদেরকে থ্রেট করে, তাদেরকে এখন থেকে বদলি করে দেবে। প্রশাসনের সবচেয়ে বড় ভয় হলো বদলি। ওদের 1-2 মাস বেতন না দিলেও তারা চিন্তা করে না, পোস্টিং ঢাকা সহ থাকলেই হলো, বেতন কোনো ব্যাপার না, কিন্তু তারা বদলি আতঙ্কে থাকে, যে বদলি করাতে পারে তাকে তারা বাপ ডাকে, যদি বদলি করাতে পারে সে তার বাপের চেয়ে বড়। এই বদলি আতঙ্কে আছে প্রতিটি থানার টিওনো এবং ওসি, উপজেলার টিওনো এবং থানার ওসি, এমনকি এসপি ডিসিরও এরকম বদলি আতঙ্কে আছে। আর জামাত কি বলতেছে তাদেরকে, আপনাদের বদলি হবে না, দেখি কে বদলি করে আপনাকে, এবং সেটাই টিকে যাচ্ছে, সেটাই টিকতেছে। ফলে ওই জেলার বা উপজেলার টিএনও এবং থানার ওসি কোন দিকে থাকবে? সে তো সকল সমর্থন জামাতে প্রতি দিবে, কারণ জামাত তাকে টিকায় রাখতেছে, তার বদলি করাতে পারছে না জামাতের লোকের কারণে। সে ডিসি হতে পারতেছে জামাতের রিকমেন্ডেশনে, সে এসপি হইতে পারতেছে জামাতের রিকমেন্ডেশনে, বিএনপি তার সঙ্গে তাকে রিকমেন্ড করতেছে না। বিএনপি নেতারা, অনেকে নেতারাই শোনা যাচ্ছে বাজারে মাল পানি ছাড়া কাউরে সুপারিশ করে না,
অনেক বড় বড় নেতাদের বিদেশে নাকি জামাই আছে, কে কে আছে, তাদের পিএস যারা আছে তাদের নামে কিন্তু বাজারে দুর্গন্ধ বেরিয়ে আসতেছে। এমন অনেক নেতা আছে যে নেতা আমাদের নেতাদের সঙ্গে কথা বলা যায় না, টেলিফোন করা যায় না, তাদের পিএস দের মাধ্যমে কথা বলতে হয়, এবং সেই পিএস দেরকে নগদ দক্ষিণা না দিলে কথা বলা যায় না। মানে এই কথাগুলো বললে এমনি তো বহিষ্কার হয়ে আছি, আর বহিষ্কার জীবনে আমার উঠবে না, কাজে বহিষ্কার উঠার কোনো সম্ভাবনা আমার নাই। তো আমার দলীয় পরিচয় দরকার নেই, আল্লাহর রহমতে আমি আছি, রূপক আমাকে চিনে, রূপক কথা বলার সুযোগ দেয়, আল্লাহকে যথেষ্ট, এটাই যথেষ্ট। আমি জনগণের পক্ষে, জনগণের কল্যাণে, জনগণের স্বার্থে কথা বলতে চাই, কথা বলতে পারতেছি, কথা বলার চেষ্টা করব। আখতার ভাই, একটা প্রশ্ন, তাহলে কি বিএনপির হাইকমান্ড কি বুঝতেছে না যে আগামীতে জামাত ক্ষমতায় আসতেছে? আমার মনে হয় তো বুঝতে পারলেও তো গেরা করে ফেসে গেছে। ওনারা তো, শুনেন, কতগুলো জিনিস বুঝতে হবে, বাস্তব চিত্র দেখতে হবে। আমার যদি কোনো লিগাল ইনকাম না থাকে, ট্যাক্সেবল ইনকাম না থাকে, তাহলে আমি তো ইনকাম ট্যাক্সের অফিসারকে দেখলেই প্যান খুলে ফেলবো, আমাকে দৌড় দিতে হবে, এটা তো বুঝতে হবে। তা আমাদের কয়জনের লিগাল ইনকাম আছে, কয়জন আছে আমাদের বলেন? আমরা কি করে ফেস করব বলেন এগুলাকে? কাজে আগে তো আমাদের অসুপক্ষান্তর জামাত দেখেন, তারা কোচিং সেন্টার চালাচ্ছে, তাদের ক্লিনিক চালাচ্ছে, হাসপাতাল চালাচ্ছে। এখন ঢাকা বারে সবচেয়ে বড় ভালো ভালো দামি দামি উকিল ব্যারিস্টার সব জামাতের লোক, ঢাকা শহরে বড় বড় ডাক্তাররা সব জামাতের লোক, ইঞ্জিনিয়ারের জামাতের লোক, বাংলাদেশ যতগুলো বড় ব্যবসা আছে, গার্মেন্টস বলেন, টেক্সটাইল বলেন, যত ফ্যাক্টরি আছে, যত কিছু আছে, সবগুলাতে পক্ষে বিপক্ষে জামাতের শেয়ার আছে, জামাতের নিয়ন্ত্রণে আছে। রিয়েল এস্টেট দেখেন, ঢাকা শহর রিয়েল এস্টেট 80% জামাতের লোকদের হাতে। তাতে তো টাকাই টাকাই টাকা, ইম্পোর্ট বাণিজ্য বলেন, এক্সপোর্ট বাণিজ্য বলেন, সব জামাতের হাতে। কয়টা বিএনপি লোকের হাতে আছে বলেন? বিএনপি তো খালি কমিশন এজেন্ট খায়, দান্দাবাজি আছে মধ্যে আছে, আর অফিসারদের উপর থ্রেট করে, তোর বদলি করে ফেলাবো, এই করে ফেলাবো, সেই করে ফেলাবো। আপনি প্রতিদিন যান সচিবালয়ে গিয়ে দেখেন, এমন কোন নেতা আছে যেটা একবার গিয়া ওই সচিবের রুমে ঢুকবে না, বা চেয়ারম্যানদের কাছে যাবে না, ওখানে গিয়া কারোর পক্ষে দালালি করবে না? তারা কি নিজেদের কাজে যায়? নিজেদের কোনো কাজ আছে? তারা তো অপরের দালালি করতে চায়। তো দালালি কি বিনা পয়সা যায়? অফিসার গুলা কি করবে? এই যে এলজিআরডি দেখেন না, এলজিআরডি ইঞ্জিনিয়ার গুলো বলেন, সবাই যাচ্ছে বিভিন্ন তদবির নিয়ে, তারা কাদের তদবির শুনবে? ফলে জামাত খুব ভালো অবস্থায় আছে। কথা শেষ করে ফেলবো, পরিশেষে আসি আপনার পোর্টের। আমি কয়েকটা প্রশ্ন নেই, ছোট ছোট প্রশ্ন, আমাদের 24 মিনিট হয়েছে লাইভ, আমরা হয়তো 45 মিনিট লাইভ করবো। যে বিষয়টা, একটা বিষয় গুরুত্বপূর্ণ, আপনার ভারতের মিডিয়া যেভাবে শেখ হাসিনা রায়ের পরে যে প্রতিক্রিয়া দেখাচ্ছে, এই বিষয়টা বলবেন। পাশাপাশি আরেকটা, যেহেতু ইন্টারন্যাশনালি কথা বলছি বিষয়গুলা, আরেকটা বিষয় হচ্ছে যে আমরা আমেরিকা এবং ইউরোপ ইউনিয়ন বলছেন যে আমেরিকা এবং ইউরোপ ইউনিয়ন মানে বিশেষ করে ডক্টর ইউনূসের প্রতি যে সাপোর্ট ছিল, সেই সাপোর্টটা তুলে নিয়েছেন বলে শেখ হাসিনা কিন্তু উল্টো কথা বলছেন। শেখ হাসিনা মানে শেষ ইন্টারভিউতে বলছেন যে আমাকে যে মানে শেখ হাসিনা পতনের জন্য আমেরিকা বা পশ্চিমারা দায়ী না। এই বিষয়টাকে কিভাবে দেখছেন? একটু আনমিউট করেন। রাজনৈতিক চালে যে যে চাল খেলতে পারবে, যে চালে জনগণকে বুঝাতে পারবে, সেই তো জয়ী হবে। এখানে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়ে শেখ হাসিনার পপুলারিটি আরো বাড়িয়ে দিল। কারণ আমরা সবসময় জানি, যখনই কোনো মানুষের শাস্তি হয় তখন সবাই তার প্রতি সহানুভূতিশীল হয়। আমি যখন আমার সন্তানকে শাসন করতে যাই, তখন আমার স্ত্রী কিন্তু সন্তানের পক্ষে চলে যায়, আমার ভাই বন্ধুরা, আমার বোনেরা আমার সন্তানের পক্ষে চলে যায়।
কিন্তু একটু আগে 10 মিনিট আগে কমপ্লেন করছে যে আমার ছেলে এই কাম করছে, ওই কাম করছে, ওইটা করছে, সেটা করছে। কিন্তু যখন শাসন করতে যাই তখন কিন্তু আমার পক্ষে আর কেউ থাকে না। যে তখন বলে বিচার দিছি দেখে বলছি তুমি তার মারতে, তুমি তাকে চট দিতে, তুমি তাকে বাড়ি মারতে, বিচার দিছি তুমি ঠিক আছে ধমক দিয়ে দাও। এইগুলো তাদের লজিক। তো শেখ হাসিনার নামে বিচার দিছে, আপনাকে বলছে ফাঁসি দিয়ে দিতে? এটা সাধারণ মানুষের লজিক এখন। কারণ শেখ হাসিনার দেওয়া টাকা সারা বাংলাদেশের মানুষকে ত্রাণ তহবিলে পায় নাই। তো ওইটা কি শেখ হাসিনার বাপের করতে দিয়েছিল? ওটা তো ওনার পাঠিয়েছিল, কিন্তু পাঠিয়ে তো ছিল সেখান থেকে। তাদেরও কিন্তু কৃতজ্ঞতা বোধ একটা আছে না? তাদের একটু দায় শোধ করার প্রশ্ন আছে না? তারাও তো মনে প্রাণে ফাঁসি দিয়েছে, এটা মানে নাই। কথা বুঝতে পারছেন? জি। কাজে আমরা যে জিনিসটা করি, আমাদের যে জিনিসটা আমাদের মানে সবচেয়ে বেশি আমাদের লাগে সেটা হচ্ছে যে আওয়ামী লীগের পলিসিটাকে আমরা প্রাসঙ্গিক করে দিলাম, প্রাসঙ্গিক করে দিলাম। এবং এই প্রাসঙ্গিক হয়ে গেছে বলে আজকে জাতিসংঘ আলোচনা হচ্ছে, ইউরোপিয়ান ইউনিয়ন আলোচনা হচ্ছে, জাতিসংঘ স্টেটমেন্ট দিয়েছে যে ফাঁসি দেওয়াটা ঠিক হয় নাই, বাকি সব ঠিক ছিল, জনগণের পত্র ছিল, ঠিক দেওয়া হয় নাই। আজকে মার্কিন যুক্তরাষ্ট্র বলেছে ফাঁসি যে দিছেন তাকে ভারত থেকে আনবেন কেমনে? ভারতের পক্ষে তো আরো শক্তিশালী যুক্তি দাঁড়িয়ে গেল তাকে না দেওয়ার জন্য। বন্দি বিনিময় চুক্তি থাকলেও ভারতে শেখ হাসিনাকে পাঠানোর জন্য নেগেটিভ যুক্তি এখন অনেক বেশি হয়ে গেল। আর ভারতের জনগণ, আপনি যদি 20 কোটি জনগণের কথা শুনতে বাধ্য হন, 20 কোটি জনগণের কথার জন্য যদি আপনি এত গুরুত্ব দেন, তো ভারতের 60 কোটি জনগণের কি কোনো গুরুত্ব নাই? ভারতের মিডিয়া তো 60 কোটি মানুষের প্রতিনিধিত্ব করে, আপনার মিডিয়া 20 কোটি মানুষের প্রতিনিধিত্ব করে, ভেরি গুড, আপনি ভালো। ওর মিডিয়াও তো 60 কোটি মানুষের প্রতিনিধিত্ব করে। 60 কোটি মানুষের সেন্টিমেন্ট, 60 কোটি মানুষের মনোভাব, 60 কোটি মানুষের মনস্তাত্ত্বিক শক্তি, এটাকে মূল্যায়ন করবেন না আপনি? আপনি 20 কোটি দিয়ে যদি এত বড় বড় কথা বলতে পারেন, এন কারেঙ্গা তেন কারেঙ্গা, তাহলে 60 কোটির লোক আপনাকে চেপে ধরতে পারে না, তখন কোথায় যাবেন? কাজে তথাকথিত ভারত বিদ্বেষী যারা বলে বেড়াচ্ছেন তারা তো বাংলাদেশের চরম শত্রু। তারা মুক্তিযুদ্ধের সময় শত্রু ছিল, আমাদের অস্তিত্বের শত্রু। আমরা যত ভালো কাজ করতে চাই তাদের বিরুদ্ধে যারা বাধা সৃষ্টি করে তারা জনগণের শত্রু। কাজে ভারত আমাদের নিকট প্রতিবেশী, আমাদেরকে ভারত একটি বড় শক্তি, বিশেষ আঞ্চলিক শক্তি তো বড় শক্তি। ভারতের সঙ্গে আমাদের টক্কর দেওয়া তো নয়, বরঞ্চ ভারতের সঙ্গে বন্ধুত্ব করে আমরাও আঞ্চলিক শক্তির একটা অংশ হতে পারি, আমরাও ভারতের বাজারটা দখল করতে পারি। বাজারে তো ভারতেও 60 কোটি বাজার আছে, তা আমি কেন এখানে উৎপাদন হাব তৈরি করে এখানে আমার শিল্প উন্নয়ন করে আমি কেন ভারতের বাজারটা নেই না? আমার এখান থেকে পুনার থেকেও শিল্প উৎপাদন করে, আহমেদাবাদ থেকে শিল্প উৎপাদন করে আসামে পাঠানো, আর আমার সিলেট থেকে উৎপাদন করে আসামে পাঠাবো, কোনটা সস্তা হবে? আমি কেন সেই সুযোগ নিতে পারছি না? আমরা কেন পারতেছি না? আমরা কেন এই বিদ্বেষের রাজনীতি করে ভারতের মার্কেটটা আমরা দখল করতে না পারি? এই জন্য আমাদেরকে ভারত বিদ্বেষী বানানো হচ্ছে, আমাদের কিন্তু চানাচুর বানানো হচ্ছে, আমাদেরকে মশলা বানানো শেখানো হচ্ছে, মশলার প্যাকেট বানানো শুরু হচ্ছে। কেন আমরা কি ভ্যালু এডেড টেক্সটাইল করতে পারি না? আমরা কি ভ্যালু এডেড টেকনোলজি কম্পিউটার করতে পারি না? আমরা সফটওয়্যার ইন্ডাস্ট্রি করতে পারি না এখানে? আমরা কি স্টিলের উপরে প্লাস্টিকের উপরে ভ্যালু এডেড প্রোডাক্ট করতে পারি না? আমরা কি প্লাস্টিক দিয়ে বিভিন্ন এয়ারক্রাফটের পার্টস তৈরি করতে পারি না, বডি তৈরি করতে পারি না, যেখানে প্লাস্টিক ছাড়া কোনো বিকল্প নাই? আমরা কি সেইগুলো তৈরি করতে পারি না? আমরা খালি দর্জিগিরি করতে হবে কেন? আমরা কি কাপড় তৈরি করে বিহার লোকদের কাছ থেকে আইনা আমরা কি সিলাইয়া আমাদের কাপড়টা 85% আমাদের ভ্যালু এড করতে পারি না? আমরা কেন আমরা এগুলো করতে পারতেছি না? কারণ আমাদেরকে করতে দেওয়া হচ্ছে না। ভারতের বাজেটটা তো আমাদের। আপনি মায়ানমারের সঙ্গে আপনি ঝগড়া লাগা দিচ্ছেন,
মায়ানমার পৃথিবীর সবচেয়ে বেশি ধান উৎপাদন করে এবং সবচেয়ে কম দামে। আমি যদি 40% ধান মায়ানমার থেকে এনে আমার যে জায়গাটা খালি হবে ওখানে যদি তুলা চাষ করি, তাহলে আমার নর্থ বেঙ্গলে বগুড়াতে ইরিগেশনের পানি দিয়ে আমার তো ধান উৎপাদন করার প্রয়োজন নাই রে ভাই। আমার যশোরে তো আমাকে ইরিগেশনের পানি দিয়ে, ডিপ টিউবওয়েলের পানি দিয়ে ধান চাষ উৎপাদন করার দরকার নাই। ওখানে আমি তুলা উৎপাদন করব, সেই তুলা দিয়ে আমি টেক্সটাইল উন্নতি করব, আর আমার ধান আমি মায়ানমার থেকে কিনে নিয়ে আসবো, আমি রাখাইন থেকে কিনে নিয়ে আসবো। যেখানে আকিয়াব থেকে ধান কলকাতা যায়, বিশাখাপট্টমে যায়, অথচ ধান চট্টগ্রামে আসে না। সে বিশাখাপট্টমে ধান, কলকাতার ধান ওখান থেকে চাউল করে বাংলাদেশে আসে। কারণ আমরা ভারত বিদ্বেষী, কিন্তু ভারতের চাউল খাইতে হবে। আমরা ভারত বিদ্বেষী, মানুষের পেঁয়াজ খাইতে হবে, মসুর ডাল খাইতে হবে। তো এটা তো আমাদেরকে ইচ্ছা করে কিছু মানুষ আমাদেরকে বল বোঝাচ্ছে। ইচ্ছা করে কিছু মানুষ আমাদের সামনে এমন একটা বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে যে ভারত বিরোধী হওয়া মানে আমার একটা দেশপ্রেম, একটা ধর্মীয় জেহাদ তৈরি হয়ে যায়। এতে যে উত্তেজিত হইলে মানুষের ক্ষতি হয় এটা আমরা বুঝি না। ইমপ্যাশন, অধৈর্য মানুষ কখনোই ভালো কিছু করতে পারে না। আমাদেরকে সবাই অধৈর্যশীল করে ফেলছে, আমাদের ধৈর্য নাই। কাজে আমাদেরকে দেশে তো ধান উৎপাদন করার জন্য, এখন ধান গবেষণাগার যে ধান উৎপাদন করেছে, এই ধান আমরা এখন আমাদের জমির 2/3 ইউজ করলে আমাদের যা খাদ্য দরকার তা চলে আসবে। বাকি জমিটাতে আমরা চিনি আমদানি করি কেন? আমরা আখ চাষ করতে পারি না? আমার চিনি আমদানি করতে হবে কেন? আমি সয়াবিন তেল আমদানি করি, $1 বিলিয়ন সয়াবিন আমদানি করছি। $1 বিলিয়ন মানে কত স্যার বলেন তো? 12 লক্ষ কোটি টাকা। বাংলাদেশের বাজেটের কত বলেন? সরি, 1,20,00,000 কোটি টাকা বাংলাদেশের বাজেট, যেখানে 5 লক্ষ কোটি টাকা। সেখানে তেলই আমদানি করবো আমি 1,20,000 কোটি টাকার। কেন? আমি কি আমার সয়াবিন তৈরি করতে পারিনি? আমার দেশে সয়াবিন হয় না? হবে না? আমার দেশে যদি সরিষার তেল হয়, সরিষা হয়, হবে না কেন? আমার চর অঞ্চলে কেন আমি ধান উৎপাদন করতে হবে? ধানের জন্য পানির দরকার বেশি। আমি কেন উচ্চ জমিতে আমি সেচ দিয়ে, মাটির তলে পানি দিয়ে আমি ধান উৎপাদন করব? ধান উৎপাদন করার জন্য আমাদের হাওর রয়ে গেছে, নিম্ন অঞ্চল রয়ে গেছে, সেখানে যথেষ্ট। আমি সেখানে কেন আমার ধান উৎপাদন করতে, আমি গম উৎপাদন করতে পারছি না? তুলো উৎপাদন করব, আমি আখ চাষ করব, আমি সেখানে সুগার আবার তৈরি করবো, আমি সুগার স্বাবলম্বী হব, কেন পারতেছি না? আক্তার ভাই আরেকটা বিষয়, জি আরেকটা বিষয়, আমাকে এই বিষয়গুলোর ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে। এই জন্য একটি ভালো সরকার দরকার, নির্বাচিত সরকার দরকার, সুষ্ঠু সরকার দরকার, যারা 5 বছর বসে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতে পারবে, এরকম একটি সরকার দরকার। এই জন্য একটি সুষ্ঠু নির্বাচন দরকার। সে কে আসুক, বিএনপি আসুক, জামাত আসুক, যে আসুক, সরকারটা যদি জনগণ নির্বাচিত হয় এবং যদি তাদের কাজ করতে দেওয়া হয়, তাহলে ইনশাল্লাহ বাংলাদেশের ভাগ্য পরিবর্তন হবে। জি, আর দুইটা প্রশ্ন হবে। একটা হচ্ছে যে বন্দর, আমরা অনেক মিডিয়ায় অনেকেই বলছেন বন্দরের একটা চুক্তি অলরেডি 30 বছরের চুক্তি করা হয়েছে বন্দর বিষয়ে। এ বিষয়ে আপনার কি তথ্য আছে বা কি বলবেন? দেখেন রূপক বাবু, আপনি তো বাংলাদেশ থেকে গেছে, বাংলাদেশে জানেন আমাদের দেশে হাট বাজার ইজারা দেওয়া হয়, চাঁদাবাজির সূতিকাগার, যেখান থেকে চাঁদাবাজিটা সৃষ্টি হয়, শুরু হয়। হাট বাজার গুলা আমরা ইজারা দিই একটা পক্ষের কাছে, আমরা ঘাট ইজারা দিই, আমরা ওই কি বলে ফেরিঘাট ইজারা দিই। কেন? আমরা কি কোনো হাট বাজার উন্নয়ন করেছি? আমরা কি কোনো ফেরিঘাট উন্নয়ন করেছি? খেয়াঘাট উন্নয়ন করেছি? আপনি সুনামগঞ্জে খেয়াঘাট গুলা কি আমরা উন্নয়ন করেছি? একজন ব্যক্তি একটা নৌকা বানায়া সে এখানে ফেরিঘাটে আসে, এখানে বাংলাদেশের সরকার, শুয়োরের বাচ্চা, তোর কি অধিকার আছে টাকা নেওয়ার, ইজারা দেওয়ার? তুই চাঁদাবাজ না? হাট বাজারে মানুষ আসবে, কৃষক তার জিনিস বিক্রি করবে, তুমি শালা কেটা ওখান থেকে টাকা উঠানোর, ইজারা দাও তুমি? তুমি তো প্রথম চাঁদাবাজ। তুমি ওই বাজারটা, হাট বাজারটা ইজারা কেন দাও?
কখনো স্কুলের নামে, কখনো মসজিদের নামে, কখনো এমপির নামে, মেজর আক্তারের নামে, তোর বাপের নামে, তোর দাদার নামে, তোর ঠাকুরের নামে, যে তোরে ভালো করে ঠেসা দিতে পারে তার নামে ইজারা দেশ। ডিসির এলআর ফান্ড, লোকাল রিলিফ ফান্ড, সারা যত দুর্নীতি ডিসির অফিসে হয় সব এলআর ফান্ড। তো এগুলো সরকার দেখে না। তো যেখানে একটা হাট বাজার উন্নতি করতে পারেন না, সেখানে আপনি বন্দর উন্নয়ন করবেন কি করে? ঘাট উন্নয়ন করবেন কি করে? আপনি একটা বিমানবন্দর উন্নয়ন করতে পারেন না। বিদেশিদের টাকা দিয়ে বিমানবন্দর কক্সবাজার বানাইছেন না, লিজারাদের নাই? তাহলে কন্ট্রাক্টর পদ্মা আর ব্রিজ কি বিদেশিদের বানান নাই? বিদেশিরা পদ্মা ব্রিজ বানায় নাই। বিদেশিরা যদি পদ্মা ব্রিজ বানাইতে পারে এবং সেটা যদি তারা টোল আদায় করতে পারে, তাহলে বন্দর কেন আমি দিতে পারবো না বিল্ড, অপারেট এন্ড ট্রান্সফারের নামে? সারা বিশ্বে তো আছে। আমেরিকানরা তো, জার্মানরা তো মালয়েশিয়াকে, চীনকে বিল্ড, অপারেট, ট্রান্সফার আওতায় উন্নয়ন করে দিয়েছে। আমরা বিল করব, একটা সময় মতো অপারেট করে আমার টাকা উঠায় নিব, তারপর তোমাকে ট্রান্সফার করে দিয়ে যাব। সেখানে গ্যারান্টি থাকে তুমি যে ডেভেলপমেন্টটা করবা সেটা ন্যূনতম সময় থাকতে হবে 20 বছর বা 25 বছর। যদি 25 বছরে যদি সময় হয়, তুমি 15 বছর খাইতে পারবা। 15 বছরে তোমার টাকা উঠে তুমি নিয়ে যাবো, আমার কোনো আপত্তি নাই, কিন্তু 15 বছর পর আমাকে দিয়ে চলে যাবা। আর যদি 20 বছরে হয় তাহলে 10 বছরে। এটা তো আন্তর্জাতিক সারা বিশ্বে হচ্ছে, এখানে গোপনে কি আছে? এখানে টেন্ডার করা কিছু তো নাই। বিল্ড, অপারেট এন্ড ট্রান্সফার। তুমি বিল করো, যত টাকা লাগে তোমার, আমার দরকার নেই জানার। তুমি অপারেট করতে গিয়ে যত টাকা তুমি তুলতে পারো, মানুষ দিলে তোমার কাছে যাবে, না দিলে যাবে না। এটা তো জোর জবরদস্তি কিছু না। তোমার টার্মিনালে যদি তুমি বেশি যাবে, কম চালে যাবে, বেশি চালে যাবে না, আমার টার্মিনাল তো আছেই, আমি চালাবো। তুমি যাও না নিউ মরিং টার্মিনালে বেশি টাকা চাইলে, তুমি পতেঙ্গা টার্মিনালে আসো, আমার কর্ণফুলী টার্মিনালে আসো, আমি সস্তা দিচ্ছি বাংলাদেশ সরকার। আর বেশি হলে তুমি নিউ মরিং এ যাও, তুমি নিউ মরিং ডেভেলপ করো, যত টাকা লাগে তোমার ব্যাপার, আমি জানি না। তুমি যত টাকা উঠাতে চাও উঠাও। আমি ঢাকা চট্টগ্রাম একটা এক্সপ্রেস ওয়ে একজনকে দিয়ে দিই না কেন? তুমি বানাও, বানায়া তুমি ঢাকা শহর, চিটাঙ্গা শহরের যাত্রাপথ 3 ঘন্টার মধ্যে নিয়ে আসো। তুমি পুরাটা এক্সপ্রেস ওয়ে ফ্লাইওভার করে দিয়ে দাও। তোমার ওখানে যদি কেউ যায়, তোমার গাড়িতে যাবে, সে যদি বেশি টাকা দিয়ে যাবে, যদি না যায় না যাবে, আমার রাস্তা তো আছে নিচে দেওয়া। ওইটাও করতে দিবা না, এইটাও করতে দিবা না। কতগুলো অশিক্ষিত, কতগুলো লেফটিস্ট, কতগুলো সারা খাওয়ান নাই পাওয়ান নাই, সারাদিন চাঁদাবাজি করে খায়। সারা বামপন্থী, সারা রাশিয়াতে বাম নাই, চায়না বাম নাই, বাংলাদেশে সারা বাম হয়ে আছে। বাম, আরে বাপ রে বাম। সারা পাঞ্জাবি পরে রাজনীতি করলে বাম হয়ে আছে। যে আক্তার ভাই, আমরা এখানে এই বামদের যারা শ্রমিক আমাকে বাধা দিবে, আমি কি করব? বিল্ড, অপারেট, ট্রান্সফার সারা দুনিয়াতে এটা গ্রহণযোগ্য। এর মধ্যে কোনো করাপশন করার জায়গা নাই, সুযোগ নাই। তুমি বিল করতে চাও করো, অপারেট করতে চাও ওকে 10 বছর করো, কিন্তু গ্যারান্টি আমাকে প্রতিটা মাল, এই ফ্যাক্টরিটা 20 বছর চলবে, এই রাস্তাটা 25 বছর চলবে, 30 বছর চলবে, সেইটা অল গ্যারান্টি ক্লোজ দিতে হবে। তুমি 50% টাইম দেব, 50 বিল করো, 25 বছর তুমি খাবা, 25 বছর আমি খাবো। তুমি যদি 10 বছরের জন্য বিল করো, তাহলে 5 বছর তুমি খাবা, 10 বছর আমি খাবো। সিম্পল। তুমি যদি বেশি টাকা যদি জনগণের কাছে নাও, তো জনগণ তোমার কাছে যাবে না, তাহলে তোমারটা লস হবে। আর যদি জনগণ যায়, বলেন এখন এই যে ফ্লাইওভার করে দেওয়া হয়েছে, এখন ফ্লাইওভারে এখন জাম শুরু হয়ে গেছে। আমাদের এক্সপ্রেস হয়ে যেটা এয়ারপোর্ট থেকে যেটা এখন তেজগাঁকে নামতে, এটা তখন জাম হয়ে যায়। 180 টাকা 80 টাকা 100 টাকা ফির পরেও আমাদের যে মেট্রো ট্রেন করে দেওয়া হয়েছে, এখন উঠা যায় না, মাঝখানে স্টেশন থেকে উঠা যায় না, এত মানুষের প্রেশার। ভাড়া তো অনেক বেশি। কেন যাচ্ছে মানুষ? কারণ এটা মানুষের ইকোনমিক্যাল। কাজে আমি সরকারের সমালোচনা করব বলে সবকিছু সমালোচনা করব, এটা তো ঠিক না। সরকার যে ভালো কাজটা করে এটাকে আমি প্রকাশ্যে সমর্থন করব।
দামদানি না, ধাঁধা আমার সরকারের কাছ থেকে ভাতা খাওয়ার দরকার নাই, সরকারের দামানি করার দরকার নাই, কিন্তু সরকার যে কাজটা ভালো করে এটাকে আমি প্রকাশ্যে ভালো বলবো, আর যদি খারাপ করে তাহলে বাপ দাদা তুলে গালিও দিব। জি আক্তার ভাই, আমরা শেষ যে প্রশ্নটা করি, নিয়মিতই করি এই প্রশ্নটা, মানে এখন শেখ হাসিনার ফাঁসি হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি বিশ্ব মিডিয়ায় শেখ হাসিনা ফাঁসি হয় নাই, শেখ হাসিনা ফাঁসি হয় নাই, রায় হয়েছে, ফাঁসি রায় হয়েছে, রায় সামনে বলে ফাঁসি হয়ে গেছে, ফাঁসি হয় নাই, ফাঁসি রায় হয়েছে, ফাঁসি দিবে বলে ঘোষণা দিয়েছে, বুঝছেন? ফাঁসি হয় নাই, ফাঁসি হয় নাই, ফাঁসি হবেও না, ফাঁসি হবেও না, শেখ হাসিনার ফাঁসি হবে না। জি, তো আমি যে বিষয়টা প্রশ্ন রাখতে চাই, বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনা বা আওয়ামী লীগ ফিরে আসার ব্যাপারে আপনি প্রায় বলে থাকেন যে শেখ হাসিনা ফিরে আসবেন, এ বিষয়ে কি বলবেন? শেখ হাসিনাকে তো এখন আবার আগে বলছিলাম যে ওই সংস্কারের নামে করে অনৈক্য সৃষ্টি করে শেখ হাসিনার পথ সুগম করে দেওয়া হয়েছে। এখন এবার এই ফাঁসির আদেশ দিয়ে এটাকে আরো সহজ করে দেওয়া হলো, কারণ তার এই ফাঁসি দেওয়ার কারণে অনেক দেশ, ইউরোপিয়ান অনেক কান্ট্রি ইনডাইরেক্টলি, পরোক্ষভাবে শেখ হাসিনার পক্ষে চলে যাবে। ফলে তারা বাংলাদেশের গণতন্ত্রের জন্য, ইনক্লুসিভ গণতন্ত্রের জন্য, নির্বাচনের জন্য চাপ দিবে। হয়তো এই বছর যদি চাপ দিয়ে নাও করাতে পারে বা কোনো কারণে যদি তারা আপদ আপুসও করে, কিন্তু পরবর্তী নির্বাচনে আওয়ামী লীগ হবে মেজর পার্টি, যাকে হটানো সমস্যা হবে। অনেকে মনে করছে গতবার 21 বছর পরে আসছে, আগামীতে 42 বছর পরে আসবে। তাদের কাছে বিনয়ের সঙ্গে বলতে চাই, নির্বাচন হয়ে যাওয়ার পরে 1 সপ্তাহ থেকে 15 দিনের মধ্যে দেখবেন, এবং রোজা এবং ঈদের মধ্যে দেখবেন যে কি হারে আওয়ামী লীগের ওই ইফতার পার্টি শুরু হয়ে যায়, এবং কিভাবে আওয়ামী লীগের ঈদ পুনর্মিলন শুরু হয়ে যায়